নমস্কার, বেঙ্গলি ক্লাসরুম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ কোনো পুঁথিগত বিদ্যার কোনো সিলেবাসে বাঁধা গণ্ডির মধ্যে কোনো বিষয় নিয়ে এই ক্লাসরুম চ্যানেলে আলোচনা করতে আসিনি। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এক স্টুডেন্ট কিভাবে তার পরিবার বর্তমান পরিস্থিতিতে সমাজের সঙ্গে, রোগের সঙ্গে, হ্যাঁ অবশ্যই কোভিড-19 করোনা ভাইরাসের সঙ্গে লড়ে তারা জীবনযুদ্ধে টিকে আছে, সেই ছাত্র আমার সঙ্গে শেয়ার করেছে। আমি চাই আপনারা সকলে জানুন যেভাবে পরিস্থিতি যেখানে জল গড়াচ্ছে, কিভাবে আমরা বিপদে পড়তে পারি। এখনও আমাদের সময় আছে, আমরা আমাদের সমাজকে এখনও সুন্দর একটা পরিবেশ দিতে পারি, এখনও আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। কিন্তু তার জন্য অবশ্যই কতগুলো বিষয় আমাদেরকে মেনে চলতে হবে। আপনারা মেনে চলছেন, কিন্তু আরও যদি আমরা নিষ্ঠাভরে বিষয়গুলো মেনে চলি তাহলে কিন্তু আমরা পারবো এই বিপদ থেকে রক্ষা পেতে। সব থেকে আমার কাছে যে বিষয়টা আকর্ষণীয় লেগেছে, শুভতোষ আচার্য, যার সঙ্গে আপনাদের আজকে পরিচয় করাবো, সে নিজে বছরে কয়েকবার জ্বরে ভোগে। বর্ষার আগে তার জ্বর হবে, বর্ষার সময় সে জ্বরে ভুগবে, সেই স্কুল কামাই করবে, টিউশন কামাই করবে। সেই ছেলের বাড়িতে তার জেঠু আক্রান্ত হলো, তার পিসি আক্রান্ত হলো, কিন্তু আশ্চর্য ব্যাপার, একই বাড়িতে থেকে ওরা কেউ আক্রান্ত হলো না। জেঠু আক্রান্ত হলেন, পিসির শ্বাসকষ্ট ছিল তাই পিসি আক্রান্ত হলেন, কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসলেন। কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তো ও যেহেতু ওর ইমিউনিটি পাওয়ারটা কম, যেহেতু ভোগে, হয়তো ওর কিছু একটা হতে পারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওরা একই বাড়িতে থেকেও কিন্তু ওরা আর কারোর মধ্যে ওদের ছড়িয়ে যায়নি। ওরা কতগুলো বিষয় খুব স্ট্রিক্টলি মেনে চলেছিল। আমার মনে হয় এই অভিজ্ঞতা আপনাদের কাজে লাগবে, তাই চলুন ওর সঙ্গেই পরিচয় করিয়ে দিই। নমস্কার, আমি শুভতোষ আচার্য, বেঙ্গলি ক্লাসরুম চ্যানেলে সবাইকে স্বাগত। আজ বর্তমানে কোভিড-19 এক কঠিন পরিস্থিতিতে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে চাই। আমার বাড়িতে দুজন করোনা পজিটিভ হয়েছে, কী করে আমরা সেটা মোকাবিলা করেছি, আপনাদের কীভাবে মোকাবিলা করতে হবে সেই নিয়ে আজকে আমাদের প্রতিবেদন। প্রথমে আমি আমার জেঠুর কথা আগে বলবো। আমার জেঠুর নাম ভবতোষ আচার্য। উনি আসলে একজন কিডনির প্রবলেমের জন্য দমদম মিউনিসিপ্যালিটি হসপিটালে ভর্তি হয়েছিল। আচ্ছা, যেহেতু কিডনি প্রবলেম ছিল সেহেতু ওনার শরীর ইমিউনিটি সিস্টেম অনেকটাই খারাপ হয়ে গেছিল। এবার হসপিটালে যা হয় আর কি, যেটা করোনা নানা রকম পরিস্থিতির মধ্যে আমার জেঠুর কন্ডিশন খুবই সিরিয়াস ছিল। উনি হয়তো করোনা না হলেও বাঁচতেন না, তো ওনাকে কিছু করার নেই, ওনাকে হসপিটালাইজ করতে হয়েছে। বা উনি যখন আইসিইউতে ছিল, ওনার পাশে অনেকজনের করোনা সিমটম দেখা গেছে। এবার সেটা হসপিটাল কর্তৃপক্ষের বেশ কিছুটা গাফিলতি আমরা লক্ষ্য করি। তাই জন্য সেখান থেকে যেহেতু আমার জেঠুর কিডনি প্রবলেম ও নানা রকমের প্রবলেম ছিল, আমার জেঠুর যেমন শেষ বয়স যেটা আর কি হয়, সোডিয়াম পটাশিয়াম লেভেল কমে গেছিলো, পোস্টেডে গন্ডগোল হয়েছিল, এরকম নানা রকম প্রবলেম আমার জেঠুকে অ্যাটাক করে। কিন্তু অ্যাটাক করার সাথে সাথে আমরা সেটা জানতে পারি না। আমার হসপিটাল কর্তৃপক্ষ অনেকটা চেপে গেছে, ওরা সোয়াব টেস্ট করতে সুরক্ষাতে পাঠায়। আমার বাড়ি মানে আমার পিসি চিনু আচার্য ছিল, আমার যেহেতু আমার জেঠু বিয়ে করেনি, আমার পিসি সব কিছু করতো। তো যখন জানা গেল যে পজিটিভ এসেছে, হয়তো আমাদের বাড়ির পরিবেশটা খুবই ভেঙে পড়ে। এটা আমাদের খুবই স্বাভাবিক, কারণ এটা একটা খুবই কঠিন পরিস্থিতি, যার মধ্যে হঠাৎ করে আমরা জানতে পারলাম যে আমার জেঠুর পজিটিভ এসছে। এটা হচ্ছে 7ই মে আমরা জানতে পারলাম আমার জেঠু ভবতোষ আচার্যের পজিটিভ এসছে। তো আমরা খুবই ভেঙে পড়েছিলাম। কিন্তু তখনও মানে ব্যবসাটা কত লেভেলে হতে পারে আমরা কিছু শেয়ার করছি, যেমন পুরোটাই শেয়ার করবো আমি। যে আমার জেঠু 10 দিন ভর্তি ছিল হসপিটালে। আমার জেঠুর 1,32,000 টাকা বিল এসেছে, কিন্তু ওটা পেড হয়েছিল, 90,000 পেড হয়েছিল। পজিটিভ আসার পরের দিনও আমার মানে হসপিটাল থেকে ফোন আসে যে ওনার পজিটিভ এসছে। ওনাকে এবার বিল পে করতে গেছিলো আমার কাকু শ্রী অন্তোষ আচার্য, আমার পিসি চিনু আচার্য গেছিলো। বিল পে করার পরে দমদম মিউনিসিপ্যালিটি হসপিটাল যখন বিল পে করা গেছে, তখন উনি আর কোনো দায়িত্ব নিতে যাচ্ছে না, হসপিটাল কর্তৃপক্ষ পেশেন্টের কোনো দায়িত্ব নিতে যাচ্ছে না। আমার পিসো পোনা চ্যাটার্জি, উনি একটুখানি নেতা যেহেতু, ওনার অনেক ধরনের সোর্স আছে, উনি সেটাকে অনেকটা নর্মাল করে অনেক চেষ্টা করে আমার জেঠুকে প্রথমত অ্যাপেলোতে নিয়ে যাওয়ার কথা, কিন্তু অ্যাপেলোতে স্বাভাবিক আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, কোনোদিনই সম্ভব না অ্যাপেলোতে নিয়ে যাওয়া। তাই জন্য আমাদের নানান ধরনের সোর্সের মাধ্যমে আমরা কদমগাছি আদিত্য একাডেমিতে নিয়ে গেছি। হ্যাঁ, ওখানে সবই সরকারি খরচেই হয়েছে,
কোনো কিছুই খরচ হয়নি, সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে 3 দিন চিকিৎসা চলে। 10 তারিখ রাত্রেবেলা 1টার সময় ফোন আসে আমার জেঠু শ্রী ভগবান মারা গেছে। হ্যাঁ, এটা মারা গেছে। এমনি তো আমি আগেও বলছি, আরও বলছি, আমার জেঠু এতটাই কন্ডিশন সিরিয়াস ছিল, এমনি তো বাঁচত না। এবার আমার বাড়িতে সবাই যথাযথ সবাই ভেঙে পড়ে, এটাই স্বাভাবিক, কারণ একটা প্রথমত উনি মারা গেছেন করোনাতে। সেটা আপনারা হয়তো ভাবতে পারবেন না। 7 তারিখ আমার মা ফোনে 968টা ফোন এসছে। জবের থেকে 7 তারিখ আমার জেঠুকে করোনা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু জবের থেকেই গুজব রয়েছে আমার জেঠু মারা গেছে, আমরা গোপন করছি, নানা রকম সমস্যা এর সম্মুখীন হতে হতে আমরা কোথায় যেন একটা হারিয়ে গেছি। আর মানসিক দিকে একেবারে ভেঙে পড়েছিলাম যে আজ আমাদের সবাইকে কৈফিয়ত দিতে হচ্ছে, কৈফিয়ত দিয়ে চলতেই হচ্ছে। কৈফিয়ত না দিলেও আমাদের হচ্ছে না, কৈফিয়ত দিতেও হচ্ছে, কিন্তু কৈফিয়ত দিলেও যে সবাই বিশ্বাস করে নিচ্ছে সেটা নয়। সবাই প্যানিক রটাচ্ছে, মারা গেছে হ্যানা ত্যানা, সবাই একটা ভয় হচ্ছে। এটা এইরকম একটা পরিস্থিতিতে মানে আমাদের খুবই কঠিন গেছে। তো যেহেতু আমার পিসি, আমার জেঠুর পিসি চিন্তুর আচার্য আমার মানে জেঠুর সংস্পর্শে গেছিলো, তাই জন্য আমার জেঠুরকেও মানে পিসিকেও সাব টেস্ট করতে হাবড়া পৌরসভা আছে, আমার পিসিও সাব টেস্ট করে 10 তারিখের 11 তারিখ। ও আমি একটা কথা ভুলে গেছি, 11 তারিখে আমার বাড়িতে পৌরসভার লোক আসে, মানে স্যানিটাইজ হয়, অনেক রকম হয় বিষয়, যেটা হয়তো হ্যাঁ হয়েছে, কেন আমার টেম্পারেচার মাপা হয়েছে, সবই মোটামুটি। তখন হয়তো আমার পিসি স্বাভাবিক ছিল, হয়তো বিশ্বাস করতে পারবো না আমরা, কিন্তু আমার পিসি স্বাভাবিকই ছিল, কারণ পিসির টেম্পারেচারও স্বাভাবিক এসেছিল। 12ই মে আমার পিসি সোয়াব টেস্ট করতে হয়। 12ই মে হাবড়া পৌরসভায়, হাবড়া হসপিটালে আমার পিসি সোয়াব টেস্ট করতে যায়। হ্যাঁ, ওখানে একটু ডাক্তার একটুখানি ভয় দেখিয়েছে, আমার পিসি খুব টেনশন করছিল। হ্যাঁ, আমার পিসি খুব স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করে খুবই টেনশন করছিল। আমার মা যখন সেদিন রাত্রেবেলা ফোন করে আমার পিসিকে, খুবই টেনশন করছিল, ভেঙে পড়েছিল, মানসিকভাবে ভেঙে পড়েছিল, এটা স্বাভাবিক। তারপর আমরা একটুখানি স্বাভাবিক হচ্ছিলাম, সত্যি কথা বলতে, যে না একটা হারিয়েছে, আমরা আর নতুন করে শুরু করি। হ্যাঁ, নতুন করে আমরা সান্ত্বনা দিচ্ছিলাম। হঠাৎ করে আমাদের ফ্যামিলিতে আরেকটা ঝড় নেমে এলো, সেটা আপনারা আশা করছেন এটা হচ্ছে আমার পিসির পজিটিভ। এটা আমাদের কাছে অস্বাভাবিকের চেয়েও একটা, আমি কি বলতে চাই, আমরা মুখে প্রকাশ করতে পারবো, এতটাই কষ্ট। আমার মা একজন হাই প্রেশারের রোগী, আমার মা অসুস্থ হয়ে পড়েছিল যখন কিনা শুনতে হয়েছে আমার পিসির পজিটিভ। সাধারণভাবে যেহেতু আমাদের বাড়িতে আমরা জয়েন্ট ফ্যামিলি, সাধারণভাবে আমরাও ভেবেছিলাম যে আমাদেরও হবে, আমরা কেন বাঁচবো, আমাদেরই বা কেন হবে না, আমরা কি এমন করেছি। আমরা সত্যি কথা বলতে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। হয়তো এটা বলতে গেলে আমরা স্বাভাবিকভাবে সবাই মারা যাচ্ছে, আমরা খুবই ভেঙে পড়েছিলাম। সেদিন রাত্রেবেলা কি জানি কীভাবে কেটে গেল, আমার পিসিকে নিয়ে যায় কদমগাছিতে, আমার কাকু আর আমার বড় বেটিকেও সেদিন রাত্রে নিয়ে যায়। তখন অ্যাম্বুলেন্স না থাকায় আমরা সেদিন যাইনি। হয়তো আপনারা বুঝতেই পারছেন সেদিন রাতটা আমাদের কীভাবে কেটেছিল। তা আশা করি বোঝাটা কিছু বলতে হবে না। হ্যাঁ, সেইভাবেই কেটেছে রাতটা, কি জানি না কীভাবে কেটেছে। পরের দিন সকালবেলা 10টার সময় আমাদের অ্যাম্বুলেন্স আছে, আমরা রীতিমতো সবই গুজগাছ করে নিয়েছিলাম। হ্যাঁ, যেহেতু আমাদের ওখানে 14 দিন থাকতে হবে, সেই মানসিক প্রস্তুতিই আমরা গেছিলাম যে কিছু করার নেই, আমাদের এটা মানতে হবে, আমাদের সাথে যেটা হয়েছে এটা মানতে হবে, শক্ত হচ্ছিলাম। আমরা ওখানে পৌঁছে মোটামুটি ওটা যেটাকে আমরা বলি হসপিটাল কোয়ারেন্টাইন, সেটা হচ্ছে ব্যারাকপুরে হ্যাডামাস ইউনিভার্সিটি, আমরা গার্লস হোস্টেলে ছিলাম। হ্যাঁ, বিষয়টাকে খুব কঠিন তা আমি বলবো না, কিন্তু মানসিকভাবে একটু শক্ত থাকলেই হয়, বিষয়টা খুবই স্বাভাবিক। হ্যাঁ, একটা বড় হলে পরে একটা পরিবার থাকতে পারবে, আমাদের মানে একা থাকার কোনো ভয় নেই। হ্যাঁ, প্রথমে আমাদের অভিজ্ঞতার পরে আমি পরে পিসির কথা আসছি, যে তখন আমরা ছিলাম প্রথম দিন, ঠিক আছে, আমরা একটু স্বাভাবিক হয়েছিল, সবাই ফোন করছিল, খুবই ভালো লাগছিল একটা। কিন্তু ওখানে যেহেতু একটা মানে সবাই আমাদের মতো আরও অনেক ফ্যামিলি, ওটা দেখে আমার একটু সান্ত্বনা হচ্ছিল। 2 দিন পরে আমাদের সোয়াব টেস্ট হয়, তা সেখানে আমার সোয়াব টেস্ট হয়, আমরা ঠিক আছে হ্যাঁ পরীক্ষা হবে, নেগেটিভ আসবে, শুনছিলাম নেগেটিভ আসলে ছেড়ে দেবে, মানে বাড়ি চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু রিপোর্টটা যদি অনেক দেরি হয়। দুঃখের কথা আমি যেটা বলতে চাচ্ছি, সেদিন আমার পিসি যখন গেছিল প্রচুর মিডিয়ার লোক এসেছিলো, মনে হচ্ছিল আমি কারো বিয়েতে এসেছি, বউ পাতে এসেছি, এরকম আর কি হয়ে থাকি, প্রচুর ছবি হ্যাঁ না তেনা, আর পিসি উঠলো, প্রচুর ছবি উঠলো। হ্যাঁ, আমরা সেটা ঘাবড়ে গেছিলাম, পিসিকেও সান্ত্বনা দিলাম, পিসিও ভেঙে পড়েছিল, গেল পিসি। সেদিন রাত্রে কথা হয়, তার পরের দিন রাত্রে আমার মার সাথে কথা হয়। আমরা কিছুটা সামলাই, কিন্তু যেহেতু পিসির অক্সিজেন মাস্ক ছিল, একটু কথা বলতে হবে। আর আমার পিসির প্রথমবার জীবনে হসপিটালাইজ হয়েছে, খুবই নার্ভাস ছিল, এবার আমার সবার সাথে কথা বলছে, আমার মার সাথেও খুব কথা বলছে, অসুবিধা নেই। আমার পিসি হয়তো সুস্থ হতো, আমরা একটু ভেবেছিলাম যে না সুস্থ হয়ে যাবে। আমরা প্রথমে ভেবেছিলাম যে না আর কি হতে চলেছে, আমরা কি দেখতে হবে। হ্যাঁ, আমরা সেদিন রাত্রে ঘুমিয়ে পড়লাম, পরের দিন আরেকটা ঝড়, আর আবার ঝড়। আমরা আবার সেদিন একটা খুব বড়, যেটা আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই, আনন্দবাজার পত্রিকা। হ্যাঁ, অত বড়ই একটা পত্রিকার কোম্পানিতে
হঠাৎ করে আমরা সকাল 6:30টার সময় আমার দাদা যেহেতু সোশ্যাল নেটওয়ার্কে খুব অ্যাক্টিভ থাকতো, আমার দাদার এক বন্ধু ফোন করে বলছে, কি রে তোর পিসির খবর কি? না পিসি তো ভালো আছে, আগের দিন রাত মার সাথে 12:30টার সময় না তো আনন্দবাজার পত্রিকা দেখ। আমরা দেখে আমাদের মনে হচ্ছিল যে আমরা আর কি হবে, আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, আমরা কি বলবো। তখন আমার মা আমার পিসিকে আবার ফোন করে, সেই ফোনটা করে কল রেকর্ডিং করে। আমাদের বলতে পারবো না মানে কি বলবো, সেই দিনকে আরেকটা যুদ্ধ গেল, কৈফিয়ত দেওয়াটাও নট একটা সহজ কাজ না। কৈফিয়ত দেওয়া, সবাইকে ছড়িয়ে দেওয়া, সবাইকে জানানো, এত বড় একটা পত্রিকা আপনারা কোনোভাবে ভাবতে পারবেন যে আনন্দবাজার এত বড় একটা পত্রিকা ভুল খবর? আমি কি বিশ্বাস করতাম যদি আজ যদি কারোর যদি এরকম বলে, তাহলে না ওরা যায়, আমাদের কৈফিয়ত দিতে হয়েছে। সেই কৈফিয়ত দেওয়াটাও কিন্তু আরেকটা যুদ্ধ ছিল। অনেক কষ্টে সেই কৈফিয়ত দিতে দিতে আমরা ভেঙে পড়েছিলাম। আমার মা আমার পিসের যে কথাটা বলেছিল, যেটা কল রেকর্ড করেছিল, সেটা আমার হাবড়া পৌরসভা বিভিন্ন নেতা, নীলিমেশ দাস, জ্যোতিপ্রিয় মল্লিক, আরও কর্তা আমার মার পরিচয়, আমার দাদার পরিচয়, আমার ছোট পিসির মেয়েদের পরিচয়, সবাইকে ছড়িয়ে দিয়েছে। হয়তো হ্যাঁ আমাদের যারা আপন তারা বিশ্বাস করেছে, কিছুটা মানুষ বিশ্বাস করে, কিন্তু সবাই তো বিশ্বাস করবে না আর করেও না। কিন্তু সেখান থেকে আমাদের হয় আরও মানসিকভাবে ভেঙে পড়ি। তারপর সেদিন হয় আমার পিসির সাথে আমার মা ডেলি কথা বলতো, এবং সেই কল রেকর্ডিংগুলো হাবড়ার যারা মানে যারা স্বাস্থ্যকর্মীটা আছে, আর তারপর আমাদের পাড়ায় যে মানে যে দায়িত্বটা আছে তাকে পাঠাতে থাকে। হ্যাঁ ঠিক আছে, আমরা যেটা হলাম, আমাদের সেকেন্ড দিন আমাদের সব টেস্ট হলো। হ্যাঁ হলো, আমরা ভাবলাম যে না, আমরা তো অনেক শরীরে কোনো সিমটম ছিল না। সত্যি কথা বলবো যে আমাদের অনেক নিজেদের লোক খুবই আমাদের যেরকম সাহস জুগিয়েছে, আমি এটা বলতে বাধ্য ছিলাম, নিজেদের লোক আমাদের অনেক ক্ষতি করেছে। এই বিষয়ে পরে কথা বলছি। হলো সব টেস্ট, যেটা আমার অভিজ্ঞতা আর হলো, মানে খুব একটা কঠিন কাজ নয়, ভয় পাওয়ার কিছু নেই। এটা আপনার মন শক্ত করাটা চাষ ব্যাপার, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সাধারণভাবে একটা 2 বছরের বাচ্চা করছে আর কোনো ভয় পাওয়ার কারণ নেই, আমরা করলাম। হ্যাঁ এবার আমরা একটুখানি স্বাভাবিক হচ্ছিলাম। হ্যাঁ আমি আমার কথাই বলছি, হ্যাঁ রাত্রেবেলায় আমার যেটা অসুবিধা হতো, বিছানা শক্ত ছিল, কিন্তু আমি বলবো যে সরকার আমাদের বিনা পয়সায় যতটা স্বাভাবিক, তারপরে আপনি কিছু বলতে হবে, আপনারই বিবেকে লাগবে যে না কেন ওখানে কোনো কিছু অ্যালাউ হতো না, সব কিছু একদম নিয়ম মাফিক ছিল। হ্যাঁ আমি আমার দিন কাটাচ্ছিলাম, আমি আমার ফোন ঘাটছিলাম, পাবজি খেলছিলাম, এইসব নানা কাজ করে আমার দিন কাটছিল, মাদের সাথে কথা বলছিলাম একটুখানি। হঠাৎ করে একদিন সকালে যেটা খবর পেলাম, সেটা আমার পিসি সংক্রান্ত নয়, আমরা যে মেসটায় থাকতাম সেখানে আরও 2 জনে পজিটিভ এসছে। হ্যাঁ আরও 2 জনে পজিটিভ এসছে, তারা আমাদের সাথে টেস্ট হয়েছে। আমরা আবার চিন্তিত হলাম, কী হতে চলছে আমার সাথে, আমরা কতটা সহ্য করবো। সব কিছুর একটা মানে আমরা ভেবেছিলাম একটা লিমিট থাকা উচিত, আমরা কত সহ্য করবো, সব কিছুর একটা লিমিট থাকা উচিত। আমরা আবার নানাভাবে খোঁজ খবর লাগাতে শুরু করলাম, কী হচ্ছিল তা আমরা পারছিলাম, আমরা অধৈর্য হয়ে পড়েছিলাম, আমরা এই চাপ আর নিতে পারছিলাম না। আমার কাকু একজন হার্টের পেশেন্ট, আমার কাকু পুরোপুরি ভেঙে পড়েছিল। সে কী করবে, তার দাদা মারা গেছে, তার বোন আজ আক্রান্ত, কী করবে। এবার দেখা গেল ঠিক আছে, আমরা তখন ভালো না, আমাদের থেকে তো কোনো সিমটম নেই, আমরা পজিটিভ থাকবো, আমরা কেন এত কিছু ভাববো। আর তারপর আরও 2 দিন পরে দেখলাম আমাদের মেসে আরও 2 জনের পজিটিভ এসছে। আর কিছু আমরা তখন মনে হচ্ছে যে আমরা বিষয়টা অভ্যস্ত হয়ে গেছি, পজিটিভ কথা শুধু তো অভ্যস্ত হয়ে গেছি, কিছু করার ছিল না। এবার আমার পিসির সাথে আমার পিসি খুব তাড়াতাড়ি ইমপ্রুভ হচ্ছিল। আর পিসির যে ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের যেটা শেয়ার করেছিলাম, ধরুন আসলে করোনা এত বড় একটা হসপিটালে মানে কি বলবো, পুরোটা একা থাকতে হবে, আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন। হ্যাঁ পুরোটা আপনার একা থাকতে হবে এত বড় হসপিটালে, অক্সিজেন মাস্ক চলবে, ডেলি রক্ত পরীক্ষা হবে। রক্ত পরীক্ষাটা এটা সাধারণ রক্ত পরীক্ষা না, যেটা আমি বলতে যাচ্ছি। রক্ত পরীক্ষাটা আমার পিসির মতে একটু এখান থেকে না হতো, এটা এতটাই কষ্টদায়ক ছিল যে 8 ঘন্টা বেশ, কিন্তু এটা মানা যায় যে এত বড় একটা রোগে এই রোগ, কিন্তু আমার পিসি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছিল, কারণ আমার চিকিৎসা পদ্ধতি সত্যিই খুব উন্নত ছিল। আমার পিসি মানসিকভাবে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিল। আমার পিসির নানা রকম টেস্ট হচ্ছে, মার সাথে কথা হতো, আমার ছোটো পিসির সাথে কথা হতো, সবই ঠিকঠাক, কোনো অসুবিধার কিছু নেই। আমার পিসিও সুস্থ হচ্ছিল। হঠাৎ করে আমাদের 11 দিনের মাথায় আমরা একটা হতে পারে বলতে পারেন লকডাউনের মাঝে অনেক দিন পর আমরা একটা খুশি হলাম না, আমরা হাবড়া পৌরসভার থেকে জানতে পারলাম যে আমাদের রিপোর্ট নেগেটিভ এসছে। হ্যাঁ তখন আমরা অফিসিয়ালি গভর্নমেন্টের ফিট সার্টিফিকেট নেগেটিভ কিছুই পাইনি, আমরা একটু খুশি হলাম। আর পিসিও আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। আমি সত্যি কথা বলতে পিসির খুব সুন্দর চিকিৎসা হয়েছে, খুবই সুন্দর চিকিৎসা হয়েছে, এটা বলবার অপেক্ষা রাখে না। আমার পিসির যেটা হয়েছিল, আমার জেঠু পিসিকে খুব ভালোবাসতাম, পিসির জেঠুকে খুব ভালোবাসতো। পিসির যেটা প্রবলেমটা হয়েছিল, যেটা আমরা পরে জানতে পেরেছি, পিসির অক্সিজেন নেওয়ার ক্ষমতাটা কমে গেছিলো টেনশনে, যেটা আমাদের হতে পারে
তোমাদেরও হতে পারে, যে কারো হতে পারে, যেটা টেনশন। আর ধরো আমি মাধ্যমিক দিয়েছি, আমার মাধ্যমিকের রেজাল্টের দিন আমার যেটা হয়, আর পিসির সেটাও ছিল। আর আমার পিসি খুব এত অন্যতম ভাইরাস ছিল যেটা এফেক্ট হয়েছে। হ্যাঁ, পজিটিভ তো আসবে, ভাইরাস থাকলে পজিটিভ আসবে, সেটা কিছু করার নেই। যেটা হয়েছে এবার পিসি গেছে আস্তে আস্তে। পিসি আমি যেটা শেয়ার করতে চাই, যাদের 50 বছরের উপরে, তাদের একটা করোনা পেশেন্টকে সুস্থ হতে 45 দিন সময় লাগে। 45 দিন, 1 মাস 15 দিন। কিন্তু আমার পিসি সেটা 13 দিনকে জয় করে এসেছে। আর পিসি 13 আমরা যেদিন বাড়িতে আসলাম সেদিন, হ্যাঁ আমরা খুশি ছিলাম, কিন্তু খুশিটা দীর্ঘস্থায়ী ছিল না। কারণ আমাদের বাড়িতে এসে নানা লোককে নানা রকম জবাব দিতে হচ্ছে। আমাদের একঘরা হয়ে গেছিল। 31 তারিখ 31 মে পর্যন্ত আমরা কন্টেনমেন্ট জোন ছিল, আমরা কিছুটা ভ্যাকান্সি পাচ্ছিলাম, কিন্তু আমরা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। খুশি হয়েছিলাম, সেই খুশিটা ক্ষণস্থায়ী ছিল। আমাদের আপন যারা, তারা আমাদের সত্যি খুব সাহায্য করেছে, কিন্তু যেটা আমি বলতে চাই যে আপন লোকটাই কিন্তু ক্ষতিটা করে, এটা আমরা আশা করিনি। সেভাবে আমরা আরও ভেঙে পড়েছিলাম এইটা শোনার পরে। মানে আমাদের অনেক ডাক্তার, অনেকেই আমাদের জানা হবে নাম্বার নিয়ে আমাদের খোঁজ খবর রাখতো, তারাই কিন্তু আসলে আমাদের পেছনে নিন্দা করতো, প্যানিক ছড়াতো। হ্যাঁ, প্যানিক, এইটা সব থেকে করোনা ভাইরাস যতটা কিনা গুরুত্বপূর্ণ, প্যানিকটা তার থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ। এই প্যানিক ছড়াতো, সবাই গুজবের কারণ দিত। গুজবটা এতটাই মারাত্মক ছিল, এটা কিছু বলবার নেই। আমি কি বলবো, যে বললাম না, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমার মার ফোনে কন্টিনিউয়াসলি ফোন আসছে। হ্যাঁ, এবার আমি যদি ফোনটা যদি আমার মা না ধরে, তাহলে লোকজন ভাবছে না এটা সত্যি কথা, ফোন ধরছে না, ফোন গুগল করছে। ফোন ধরলে আমার মাকে জবাব দিতে হচ্ছে যে হ্যাঁ না না এটা আমরা জানি, আপনাদের থেকে বলছি, তারা বিশ্বাস করছে না। লাভটা কি? লাভটা কি? প্যানিকটা ছড়াচ্ছে, কি লাভ হচ্ছে? আরও সাধারণ মানুষ ভয় পাচ্ছে। তার ভয় কেন পাবো আমরা? এখন আমাদের করোনাকে জয় করতে হবে, ভয় নয়। এটা একদমই ভুল। আমার বাড়িতে দুজনে করোনা হয়েছে, আমি তো আজকে স্বাভাবিক হতে পেরেছি। হয়েছে কি না, এটা আরও সবাইকে স্বাভাবিক হতে হবে। প্যানিক নয়, প্যানিক নয়, সুখবর ছড়ানো। সুখবর কি? সত্যি কথা ছড়ানো। আজ যদি আমার জেঠু মারা গেছে, এটাও আমি ছড়াবো। আমার পিসি সুস্থ হয়েছে, সেটাও আমি ছড়াবো। দুটোই ছড়াবো সমানভাবে। এটা যেটা আমাদের সমাজ, সোসাইটিটা কেন না অন্যরকম। হ্যাঁ, এখানে আমি যেমন আমার পিসির ওপর করোনা আক্রান্ত হলো, তখন মিডিয়া, প্রচুর মিডিয়া, ইভেন আমাদের জানাটাকে মিডিয়ার লোক আমাদের বাড়িতে, আমার মা সাক্ষাৎকার দেখছে আমার অনেক দূর থেকে, মানে আমাদের বাড়ির ছবি দিচ্ছে, হ্যাঁ জানা। কিন্তু আমার পিসি 13 তারিখে, মানে 13 দিনের মাথা আমার পিসি, মানে আমরা ওইভাবে পিসি বাড়িতে ফেরি। হ্যাঁ, আমার পিসিও বাড়িতে ফেরে, আমরা আবার খুশি হলাম। হ্যাঁ, খুশি হয়েছি, আমরা প্রত্যেক খুশি হয়েছিলাম। আমার পিসি সুস্থ হয়ে বাড়ি করছে। হ্যাঁ, এটাও সম্ভব, মৃত মানুষ আজ জেগে উঠেছে। হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে, এই মানসিকতা আমাদের লড়তে হবে। আজ আমার পিসির মৃত্যু খবর বেরিয়ে গেছে, কিন্তু সে কিন্তু লড়াই করেছে। সে কিন্তু লড়াই করেছে। করোনা আক্রান্ত হওয়াটা খুব একটা এমন কিছু নয়, আমাদের লড়াই করতে হবে। সেই লড়াইটা করেছে আমার পিসি, তাই আজকে সে জয়ী। আজকে তাকে আমরা, আমার পিসি যুদ্ধ জয়ী হয়ে বাড়িটাকে আমরা ওয়েলকাম করলাম। তারপরেও অনেকে অনেক কথা মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি সুস্থ না, ওনারা বাড়ি থেকে ছাড়িয়ে এনেছে, এটা কি কোনোদিন সম্ভব? একটা করোনা পেশেন্টকে কি কোনো বাড়ির লোক ইচ্ছে করে বাড়িতে আনতে পারে? কোনোদিনই সম্ভব না এটা। সে সুস্থ হয়েছে, জয়ী হয়েছে, কিন্তু আমি দেখছিলাম যে অনেকে অখুশি ছিল। হ্যাঁ, অনেকে অখুশি ছিল। এটা আমাদের কাছে, আমাদের কাছে বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। একটা করোনা পেশেন্ট বাড়িতে ফিরেছে, জয়ী হয়েছে সে, কিন্তু অ্যাচিভমেন্টটা অনেকের কাছে দুঃখ, অনেকের কাছে রাগ। কেন আনবে বাড়িতে? অনেকে আমরা যখন জানতাম না পিসিকে, মানে জানতে খুব খুশি হয়েছিল। আমরা সবাইকে জানাতে লাগলাম যে না, আমার পিসি আসছে বাড়িতে। তা অনেকে বলছে আচ্ছা, ওনাকে কি এই বাড়িতে আনাটা উচিত হবে? ওনাকে অন্য কোথাও রাখা যাবে না? এটা কিরকম মানসিকতা? এটাই হচ্ছে অনেক সোসাইটি। এটাকে বদলাতে হবে। করোনাকে জয়ী করা সম্ভব, কিন্তু এটাকে জয়ী না করতে পারলে করোনা কেন যার যা হবে। এটা কি আমি বুঝতে পারছি না, এটা আমার খুব দুঃখ পেয়েছে। কিন্তু আমরা ইগনোর করতে শিখেছি, এটা আপনাদেরও শিখতে হবে। আপনারা হয়তো আমার কথাটা এখন বুঝতে পারবেন না, যখন আপনাদের বাড়িতে কিছু হবে তখন আপনারাও ইগনোর করতে শিখবেন। হ্যাঁ, ইগনোর করতে শিখুন। সবাই বলবে, আপনারা ইগনোর করুন। এটা কিছু অস্বাভাবিক নেই, আমরা ইগনোর করতে, আমরা তাই এখন সুখী। আমরা সুখী, আমরা খুবই সুখী আজকে। হ্যাঁ, আজকে আমার জেঠুর প্রয়াত দিবস হচ্ছে, আমার জেঠুর শ্রাদ্ধ শান্তি কামনা করা হচ্ছে। হ্যাঁ, আমার জেঠু অনেকদিন হচ্ছে মারা গেছে, যেহেতু লকডাউন নানা রকম ইস্যুতে। আমরা এবার আমার পিসি, আমার জেঠুর শ্রাদ্ধ হচ্ছে, আমার পিসি গভর্নমেন্ট, আমরা যেটা নেগেটিভ রিপোর্ট গভর্নমেন্ট সার্টিফিকেট আমরা পেয়েছি, আমার পিসিও পেয়েছে। আসলে আমাদের যখন ওখান থেকে ছুটি দিয়েছিল, মানে আমার পিসি আমাদেরও মানে আবার কোয়ারেন্টাইনে থাকতে বলেছিল। আমরা যদি আমাদের কারোর ক্ষতি করার যদি মানসিকতা থাকতো না, আমরা সেদিনই আমরা বেরোতে পারতাম ঘর থেকে। আমি সব জায়গায় যেতে পারতাম, আনন্দ করতে পারতাম, আর 5টা ছেলের সাথে আড্ডা মারতে পারতাম, ক্রিকেট খেলতে পারতাম। আমরা করিনি, কারণ আমরা কোনো সময় চাই না আমাদের থেকে কারো কিছু, কারণ আমরা যদি বেরোতাম কেউ কিছু বলতে পারতো না, কারণ আমাদের নেগেটিভ রিপোর্ট ছিল, গভর্নমেন্ট থেকে ফিট সার্টিফিকেট ছিল। তো
তা আমরা বেরোয়নি, কিন্তু তাও আমাদের অনেক কিছু শুনতে হয়েছে। এটা এটা একটা সত্যি দুঃখজনক বিষয়। আমি এটা বলতে চাই যে করোনাকে জয়ী করা সম্ভব, জয়ী হওয়াটা সম্ভব, যেটা মানসিকভাবে লড়তে হবে, মানসিকভাবে শক্ত হওয়াটা উচিত। কিন্তু আমরা কিছু কিছু লোক, আমি সোসাইটিতে বলছি এটা কারণ নাম না তো উচিত নয়, আমি বলছি যে অনেকে বলছে, অনেক শিক্ষিত মানুষ যারা সোসাইটিতে প্রতিষ্ঠিত, ডাক্তার বা হ্যানা ত্যানা অনেক কিছু, তারা যখন আপনাদের মানে গুজবটা রটাবে বা ভুল তথ্য যখন সাধারণ মানুষকে যখন দেবে না, এটা খুবই একটা লজ্জাজনক বিষয়, এটা লজ্জাজনক বিষয় আমাদের সোসাইটিতে। কি লাভ এইভাবে, কি হলো এটা? এখন আমার একটা কিছু মুক্ত হয়েছে, আমার পিছিয়ে স্বাভাবিক হয়েছে, আমরাও স্বাভাবিক হয়েছি। আমিও সুরদ্দার কাছে পড়তে আসছি, এবার আমার সুরদ্দা, আমি এখানে এসেছি, আমার বাড়ির পাশে সুরদ্দা পড়াতে এসেছি, আমি এসেছি। দাদা, আমি মিথ্যা কথা কেন বলবো? আমার দাদা আমার নিজের দাদার মতো, আমাকে সব চিরকাল, আমার যবে আমি ওখানে ঢুকেছি তবে থেকে আমার সাথে কথা হচ্ছে, আমাকে ফোন করেছে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, আমাকে মনে হচ্ছে জোর দিয়েছে, এমনকি আমার কোনোরকম মানে কি বলবো, এই আর দাদার অনুরোধে আমি আজকে ভিডিওটা করলাম। আর যেটা আমি সবাইকে জানাতে চাই, ইগনোর করতে হবে, জয়ী হতে হবে, মানসিকভাবে শক্ত। করোনাটা হবে, করোনাটা তো কিছু করতে হবে না। আজ আমাকেও, আমি একটা স্টুডেন্ট, দাদাও একজন শিক্ষক, দাদার দায়িত্ব এড়াতে পারবে না, আমিও আমার দায়িত্ব এড়াতে পারবো না। আমাকেও পড়তে যেতে হবে, দাদাকেও পড়তে যেতে হবে। কথা হচ্ছে, আমি এটা বলতে চাই সেটা হচ্ছে কি করে নিয়ম মেনটেন করা। এবার আমি আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু কিছু বলতে চাই, এটা আমার দরকার, খুবই দরকার, স্ট্রিক্টলি দরকার। এটা এবার আমি আস্তে আস্তে ঢুকছি। অনেকেই জানে, অনেকে, আমরা হয়তো সবাই জানি সোশ্যাল ডিস্টেন্স মানা জানি, কিন্তু সবাই কজন মানে? আমি যেটা তুলে ধরছি, আপনাদের দিকে আঙুল তুলছি আমি, কজন মানে মাস্ক পরে? বাবা, N95 বিশাল ব্যাপার, বিশাল দামি বিষয়। কজন মাস্ক, একটা সামান্য মাস্ক কজন পরে? হ্যাঁ, আমি এটা সোশ্যাল হাত দুধ হাঁটছেন, তার বাদ দিয়ে তো হাত স্যানিটাইজ করে কী হবে, হলে এগিয়ে যাবে, অত ভয় পেয়ে যাবে না। এটা ভয় নয়, এটাকে সতর্কতা বলে। এটা ভয় নয়, এটাকে সতর্কতা বলে। দায়িত্ববান হন। আপনি আপনি সুস্থ থাকবে, আরো 5 জন সুস্থ থাকবে, দায়িত্ববান হন। এটা সমাজে খুব দরকার। সোশ্যাল ডিস্টেন্স তো বাদ দিয়ে, তো লকডাউন উঠে গেছে, বাদ দিয়ে তো সোশ্যাল ডিস্টেন্স অত কে মানে, কেউ দেখছে না, বাদ দিয়ে। হ্যাঁ, এটা হওয়া উচিত, এটা আমার অভিজ্ঞতা থেকেই বলছি, অনেকেই মানে না, এটা করা উচিত। অন্ততপক্ষে সোশ্যাল ডিস্টেন্স মানে হাত স্যানিটাইজ করা, মাস্ক পরা। হ্যাঁ, এবার আপনি কিছু বলতে চাই, যেটা অনেকের হয় হাঁচি কাশি, এটা আমার এখন হাঁচি আসতে পারে, হাঁচিটা আমি দেবো না কেন? আর সব হাঁচি কাশি কিন্তু করোনা নয়, কিছু কিছু ভাইরাস ইফেক্টেড, যেমন আমার অ্যালার্জি আছে, আরও 5 জনের হাঁচিটা দেবেন। সেটা একটা প্রকৃতির রুমাল ইউজ করুন, একটু দূরে সরে, ভাই আমার হাঁচি আসছে, আমি দূরে সরে যাচ্ছি, এটা হাঁচিটা দেবেন, রুমালটাকে সরিয়ে দিলে, মাস্ক পরে চলে যাবে। আরেকটা কিছু আমি বলবো, যে চৌমাথা বা অনেক মার্কেট আমি দেখেছি, অনেক মার্কেটে দেখি লোকজন আড্ডা মারছে, তাতে আমার অবজেকশনটা নেই। আমার অবজেকশনটা হচ্ছে এখানে থুতু ফেলা। কেন? আমরা কি এতটাই অশিক্ষিত যে হঠাৎ করে থুতু ফেললো? এটা এটা কিন্তু অশিক্ষিতের প্রমাণ, মানে অশিক্ষিত ছাড়া কিছুই না। হ্যাঁ, বলবে যে না আমি এমএ করেছি, কি ওটাকে শিক্ষা বলে, ওটাকে বিদ্যা বলে। শিক্ষা আর বিদ্যার মধ্যে পার্থক্য আমি কিছুটা বুঝেছি, হয়তো ছোটো মুখে একটু বড় বেশি কথা হয়ে গেল। এটা করা উচিত না। কেন থুতু ফেলবো? কেন? এটাকে আমি এতটাই কেন ওকে গিলে নিতে পারবো না? আচ্ছা, তুমি যখন ফেলালো, কেন ফেলবো? এটা একটা একটা আমি কথা বলছি, আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আজ একটা মা তার সন্তানকে হারাবে, একটা সন্তান তার মাকে হারাবে, বাবাকে হারাবে। আপনি আপনার আপনজনকে হারালে খুশি থাকবেন? পারবেন না যখন, তাহলে এগুলো একটু মেনে চলুন। এগুলো তো মারা, এটা বিশাল বড় কষ্ট নয়, এই থুতু ফেলাটা না, আমি মরে যাবো, আমি মাস্ক করবো না, আমি এটা কি ধরুন, এটা খুব লজ্জাজনক, অপমানজনক। হ্যাঁ, এখন তো তোর টাকা পয়সা, অর্থনীতি সবাই তো দরকার না, সবাইকে কাজে বেরোতে হবে, আমাকেও পড়তে বেরোতে হবে, কতদিন বাড়িতে বসে থাকবো? আমার পড়াশোনার ক্ষতি হবে। হ্যাঁ, আমার দাদা আমাকে সব দিয়ে দেবে, আমার দাদা হয় যেহেতু আমাকে সব কিছু আমাকে মেকআপ দিয়ে দেবে, কিন্তু সেটা আমার ক্ষেত্রে পসিবল, আর 5 জনের ক্ষেত্রে পসিবল, সবার ক্ষেত্রে পসিবল নয় বিষয়টা। কিন্তু আমাকেও পড়তে যেতে বেরোতে হবে, দাদাকেও কিন্তু পড়তে যেতে বেরোতে হবে। এটা তো এড়াতে পারবে না, আমি এড়াতে পারবো, কিন্তু দাদা তো এড়াতে পারবে না, কারণ দাদা আরও 5 জনের দায়িত্ব নিয়েছে। এই দায়িত্বটা আমাদেরও নিতে হবে, এই দায়িত্ব বোধটা আমাদেরও শিখতে হবে, যেটা আমরা এখন শিখিনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনারা শিখেননি, বা আমরা সোশ্যাল ডিস্টেন্স মানা, হাত স্যানিটাইজ করা, মাস্ক পরা, যত থুতু না ফেলা, এটা কি? এটা কি মানা খুব হবে? এটাকে আমরা মানতেই পারবো না? আমরা কি মরে যাবো এটা মানতে গেলে? আরো কত কষ্টদায়ক হচ্ছে এই করোনার চিকিৎসা, এটা আরো কষ্টদায়ক করোনার চিকিৎসা, চিকিৎসার থেকে আরো কষ্টদায়ক মানসিক ভারসাম্য, এটা আরো কষ্টদায়ক। এইটা মানলে আপনারা এইটা বুঝতে পারছেন না, কেন জানি না, অনেকেই বোঝে না বিষয়টা, যে করোনা হোক, করোনা হোক, কিন্তু আমি বলছি এই বিষয়টা তো সহজ নয়,
এটা সবার মধ্যে থাকে না, এটা মানসিকতা করতে হয়। আমি চাই না যে আমার মতো আর মানসিকতা আর সবার হোক, সবাইকে এটা ফেস করতে হোক, এটা আমি কোনো সময় চাইবো না। এটা মানে এটা এবার যেটা আমাদের করতে হবে, এই যে কিছু কিছু প্রোটিন খাওয়া। আমরা দেখো করোনাটা করে দিন মেটানো হবে, যেটা আমাদের বিজ্ঞানীরা ডাক্তাররা করার চেষ্টা করছে, যেটা হচ্ছে আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমটা বাড়ানোর চেষ্টা করছে, যেটা নানানভাবে হয়। যেমন ডিম খেতে হবে, এঁচড় খেতে হবে, সয়াবিন খেতে হবে, নিয়ম মাফিক ভাত রুটি প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। হ্যাঁ, এটাই খেতে হবে। তারপর ধরুন কোনো বাইরে থেকে এসে হাত পা ভালো করে ধুতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে, সাবান মাখতে হবে, খাওয়ার আগে হাত স্যানিটাইজ করতে হবে। হ্যাঁ, অনেকে রাত্রে জেগে থাকে বিনা কারণে, এটা বন্ধ করতে হবে। অন্তত পক্ষে 6 ঘন্টা ঘুমাতে হবে, রেস্টে থাকতে হবে, সব কাজই করতে হবে কিন্তু মেনটেন করে। আজ অনেকে হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স কতটা মানবে, কেউ বলে 3 মিটার, কেউ বলে 3 ফুট, এটা না। হ্যাঁ, এটা খুব কড়াভাবে মানতে হবে। এই করোনাটাকে আমরা জয় করতে পারি যদি আমরা আমাদের অভ্যাসটা বদলাই। যেমন সোশ্যাল ডিস্টেন্স মানা, এটা মানতে হবে। এই যেমন অনেক ধরনের দুধ খাওয়া, হ্যাঁ যেমন হরলিক্স, যেমন অনেক ধরনের হেলথ ড্রিঙ্ক খাওয়া। এই যেমন ঠান্ডা লাগানো যাবে, অনেকে ফাস্টফুড খায়, ইভেন আমি কাকে বলছি, আমিও প্রচুর ফাস্টফুড খাই। এটা একটু কমাতে হবে, এই রিসেন্টলি এটা কমাতে হবে, কিছু করার নেই, কারণ অনেকে অনেকভাবে এটা তৈরি করবে। এটাকে এড়াতে হবে, যতটা সম্ভব বাড়ির খাবার খাওয়া, বাড়ির খাওয়াকে সুস্থ থাকা। হ্যাঁ, এবার আমি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আসছি, এটা হচ্ছে জ্বর হতে পারে। আমি তো আরেকবার বলি, সব জ্বর সর্দি কাশি কিন্তু করোনা নয়। আমি আরেকবার বললাম বিষয়টা, এবার আমার জ্বর হয়, আমি এটা বাড়িতে রেখে দিলাম, এটা একটা বোকামি। হ্যাঁ, এটা বোকামি। হ্যাঁ, আপনি বলবেন যদি আমার করোনা হয়, কেন আপনারা তো করোনাটা হতে পারে। আমি এটাই বলতে চাই, ধরুন আপনার বাড়িতে কারো জ্বর হলো, যাই হোক, যা জ্বর সর্দি কাশি, আমি তো তারা বলবো ডাক্তারের সাথে কনসাল্ট করে যত তাড়াতাড়ি সময় সব টেস্টটা করা, যত তাড়াতাড়ি সম্ভব। এবার আপনি যত তাড়াতাড়ি চিকিৎসাটা শুরু করবেন, ততটা আপনার রিকভার হওয়ার সুযোগটা বেশি। আপনি যত দেরি করবেন, তত আপনার ঝুঁকি বেশি। আমি বলবো যে খুব যত তাড়াতাড়ি সম্ভব আর কি এগুলো হলে ডাক্তারের সাথে কনসাল্ট করা, সময় আমার সব টেস্টটা করা। হ্যাঁ, আর যেটা করতে হবে, ধরুন তাকে জ্বর সর্দি এসে হলো, বাড়িতে যার হলো, একেবারে ছোট বাচ্চাদের না, না হলে যারই হোক, অন্তত তাকে আলাদা ঘর একটা দেওয়া, তার সাথে একটু আলাদা জামা কাপড় দেওয়া, 14 দিন কোয়ারেন্টাইনে রাখা, আলাদা পায়খানা বাথরুম ইউজ করা, এগুলো করতে হবে। যাতে ওনার থেকে আপনি এমন বিষয়টা হবে যে আপনি ওনাদের দেখা সাক্ষাৎ করতে পারবেন, কিন্তু আপনার যাতে না হয়। হ্যাঁ, এটা একটু মানতে হবে, বেশ 14 দিন অন্তর্পক্ষে মানতে হবে। এবার আপনি ডক্টরের সাথে কনসাল্ট করুন, বাড়িতে যে ব্যবস্থা করবেন এটা খুবই। আর যেটা আমি বলতে চাই যে ছোট যারা খুব ছোট, 5-6 বছর বয়স, যাদের 9 বছরের আগে বয়স, তাদের হওয়ার সুযোগটা কিন্তু খুবই বেশি, কারণ তাদের ইমিউনিটি সিস্টেমটা, তারা যেহেতু সদ্যজাত শিশু, তাদের হওয়ার, তাদেরকে যতটা সম্ভব হেলথ ড্রিঙ্ক খাওয়ানো, দুধ খাওয়ানো, প্রোটিন জাতীয় খাবার খাওয়ানো, বাইরে কমবার করা, মাস্ক ব্যবহার করা, সবসময় মাস্ক, হাত স্যানিটাইজার, এগুলো খুব কড়াভাবে করতে হবে। কারণ একটা বাচ্চার ফলে তার যেমন হওয়ার সুযোগটাও তাড়াতাড়ি, তার রিকভার হওয়ার সুযোগটাও একটু কষ্টকর হয়ে ওঠে। আমি অনেক কথা বললাম, ঠিক আছে, আমি যেগুলো বললাম এগুলো প্লিজ মানুন, এগুলো খুব স্ট্রিক্টলি মানুন, এগুলো না মানলে হবে না, এগুলো মানতে হবে, আপনাদেরও সুস্থ হতে হবে। আমি যেটা যত থুতু ফেলা, মাস্ক পরা, থুতু ফেলাটা বন্ধ করতে হবে, মাস্ক পরা, এগুলো আমি প্লিজ হাত জোর করে অনুরোধ করছি, এগুলো মানুন, এগুলো মানুন। এগুলো মানলে আমরা করোনাকে জয় করতে পারবো, এগুলো মানতে হবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত, ধন্যবাদ। আমি আশা করছি সবাই আমার কথাটা একটুখানি সিরিয়াসলি নেবেন এবং মানবেন। নমস্কার।